গুড মর্নিং। আজকে আমরা জিআইটি নিউরাল এবং হরমোনাল কন্ট্রোল নিয়ে একটু আলোচনা করব এবং এই সেশনের পরে আমরা আশা করছি যে এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। জিআইটি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এবং এটার নিউরাল মানে নার্ভের মাধ্যমে এবং হরমোনাল কন্ট্রোল কিভাবে হচ্ছে জিআইটি অ্যাক্টিভিটি এবং এটার সাথে যে অ্যাসোসিয়েটেড ক্লিনিক্যাল কন্ডিশনসগুলো আছে, ডিজিজগুলি আছে, সেগুলো সম্পর্কে আমরা একটা আলোচনা করব। তো জিআইটি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিকে দুভাগে ভাগ করা যায়। প্রথমেই আসে হচ্ছে স্লো ওয়েভ, যেটাকে বেসিক ইলেকট্রিক্যাল রিদম বা বিইআর নামেও সংক্ষেপে ডাকা হয়। এটা হচ্ছে জিআইটির স্মুথ মাসলের মধ্যে খুব স্মল একটা আন্ডুলেটিং চেঞ্জ এবং যেটা খুবই স্লো হয়। আমরা দেখতে পাচ্ছি এটা ইন্টেন্সিটি হচ্ছে মাত্র -5 থেকে -15 মিলিভোল্ট। নর্মালি জিআইটি স্মুথ মাসলের যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল আমরা জানি সেটা -50 টু -60 মিলিভোল্ট, যেটা কম্পেয়ার টু লার্জ নার্ভ ফাইবার এবং অন্যান্য স্কেলেটাল মাসল ফাইবার বা কার্ডিয়াক মাসল ফাইবারের তুলনায় অনেক কম নেগেটিভ এবং সেই রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালেই একটা স্লো আন্ডুলেটিং চেঞ্জ হতে থাকে কন্টিনিউয়াসলি, সেটাকেই বলা হচ্ছে স্লো ওয়েভ। এটা অনেকটা হচ্ছে আমাদের কার্ডিয়াক সিস্টেমে যে আমরা পড়েছিলাম পেসমেকার টিস্যু বা জাংশনাল টিস্যুতে যে পেসমেকার পটেনশিয়াল হয়, সেই পেসমেকার পটেনশিয়ালেরই জিআইটির ক্ষেত্রে এটার নাম হচ্ছে বেসিক ইলেকট্রিক্যাল রিদম এবং জিআইটিতে সেটা কিভাবে হয় সেটা আমরা একটু পরে পড়ব। তো এখানে এই যে বেসিক ইলেকট্রিক্যাল রিদম যেটা জিআইটির বিভিন্ন জায়গায় এটা পার মিনিটে কত করে হয় সেটা একটা ফ্রিকোয়েন্সি দেখানো হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ডিউডেনামে এটা অনেক বেশি হয়, পার মিনিটে প্রায় 12টা করে হয়। এখন আসি আমরা এটার মেকানিজম কিভাবে হচ্ছে। আমি আগেই বলেছি এটা হচ্ছে জাস্ট আমরা জাংশনাল টিস্যুর ক্ষেত্রে কার্ডিওভাস্কুলার সিস্টেমে যেটা পড়েছিলাম সেখানে যে পেসমেকার পটেনশিয়াল থাকে এটারই জিআইটির ক্ষেত্রে নাম হচ্ছে বেসিক ইলেকট্রিক্যাল রিদম। তো তার মানে ডেফিনেটলি জিআইটিতেও পেসমেকার টিস্যুর মতো কোনো পেসমেকার সেল আছে যেটা যারা হচ্ছে গিয়ে বাইরে থেকে কোনো এক্সটার্নাল স্টিমুলাস ছাড়াই নিজে থেকেই হচ্ছে ইম্পালস জেনারেট করতে পারে এবং জিআইটির সেই পেসমেকার সেলের নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেলস অফ ক্যাজল। ইন্টারস্টিশিয়াল সেলস মানে কি, সেলের মাঝখানে মাঝখানে মানে স্মুথ মাসল সেলের মাঝখানে মাঝখানে এই সেলগুলো থাকবে যারা হচ্ছে গিয়ে ইম্পালস জেনারেশনের জন্য তাদের বাইরে থেকে কোনো স্টিমুলাসের প্রয়োজন হয় না। কেন প্রয়োজন হয় না? কারণ তাদের মধ্যে কিছু ইউনিক সোডিয়াম চ্যানেল থাকে। ডেভেলপমেন্টের সময় হচ্ছে গিয়ে এদের ডিজাইনটাই এভাবে করা হয়েছে যে তাদের মধ্যে কিছু ইউনিক সোডিয়াম চ্যানেল থাকে যেগুলো হচ্ছে নর্মালি আমরা দেখতে পাই যে লার্জ নার্ভ ফাইবারের অ্যাকশন পটেনশিয়ালের ক্ষেত্রে কী হয় বা অন্য যে কোনো জায়গার অ্যাকশন পটেনশিয়ালের ক্ষেত্রে কী হয়, ইম্পালস জেনারেট করতে গেলে বাইরে থেকে একটা স্টিমুলাস দিতে হয়। স্টিমুলাস দিলে পরে সেখানে যে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল থাকে সেগুলো হচ্ছে গিয়ে ওপেন হয়, কিন্তু এইখানের এই সোডিয়াম চ্যানেলগুলোর ক্ষেত্রে কিন্তু বাইরে থেকে কোনো স্টিমুলাস দেওয়ার প্রয়োজন হয় না। পিরিয়ডিক্যালি স্পন্টেনিয়াসলি এই সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হইতে থাকে, কিছু সময় ওপেন হয় কিছু সময় বন্ধ থাকে, পিরিয়ডিক ওপেনিং হয়ে যায় এবং যখন ওপেন হয় তখন এদের মধ্যে দিয়ে কিছু স্মল অ্যামাউন্ট সোডিয়াম আয়ন ভিতরে প্রবেশ করে। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কেন এই ইউনিক সোডিয়ামগুলো চ্যানেলগুলো বাইরে থেকে স্টিমুলাস ছাড়াই ওপেন হতে পারে। এটা একটা প্রবাবল আনসার হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি জিআইটির যে নর্মাল রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল স্মুথ মাসল সেলের সেটা মাত্র -50 থেকে -60 মিলিভোল্ট, যেখানে লার্জ নার্ভ ফাইবারে আমরা দেখেছিলাম -90 মিলিভোল্ট, নিউরনে -70 মিলিভোল্ট বা কার্ডিয়াক মাসলের ক্ষেত্রে -85 টু -90 মিলিভোল্ট। মানে তাদের যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল সেগুলোর তুলনায় জিআইটির স্মুথ মাসলের যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল সেটা অনেক কম নেগেটিভ এবং এই পরিমাণ নেগেটিভিটিতে এই যে সোডিয়াম চ্যানেলগুলো পুরোপুরি ক্লোজড থাকতে পারে না, এরা কিছু সময় পর পর ওপেন হয়ে যায়। তো এখন জিআইটি স্মুথ মাসলসের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কেন -50 টু -60 মিলিভোল্ট, এটা আসলে এমব্রায়োলজিক্যালি এদের ডেভেলপমেন্টে এরকম হয়। জিআইটি স্মুথ মাসল এবং আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমে যে পেসমেকার টিস্যু বা জাংশনাল টিস্যু এসএন উড এগুলারও পেসমেকার রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কিন্তু অনেক কম ছিল, মানে কম বলতে লেস নেগেটিভ ছিল, -55 টু -60 মিলিভোল্ট ছিল। তো যেখানেই দেখা যায় রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কম্পারেটিভলি অনেক কম নেগেটিভ থাকে সেখানে সোডিয়াম চ্যানেলগুলো এরকম টাইটলি ক্লোজ থাকতে পারে না। তো যাই হোক, আমরা এখন আবার এটাতে ফেরত চলে আসি। তো যখন এই সোডিয়াম চ্যানেলগুলো পিরিয়ডিক মানে ওপেন হয়
কিছুক্ষণ পর যখনই ওপেন হয় সোডিয়াম আয়ন কিছুটা এটার ভিতর দিয়ে লিক করে বা এন্টার করে। যেহেতু সোডিয়াম আয়ন একটা পজিটিভ আয়ন, এটা যদি ভিতরে প্রবেশ করে স্বাভাবিকভাবেই জিআইটি স্মুথ মাসল সেলের যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল সেটা -50 টু -60 মিলিভোল্ট থেকে আরেকটু কম নেগেটিভ হয়ে যায়, অর্থাৎ হচ্ছে গিয়ে -40 মিলিভোল্টে চলে আসে। এবং যখন -40 মিলিভোল্টে আসে তখনই হচ্ছে গিয়ে এখানে অ্যাকচুয়াল যে অ্যাকশন পটেনশিয়াল বা স্পাইক পটেনশিয়াল, যেটা আমরা একটু পরে পড়ব, সেইটা ইনিশিয়েট হয়। তো এই যে -50 থেকে -60 মিলিভোল্ট থেকে শুরু করে -40 মিলিভোল্ট পর্যন্ত যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের যে রাইজটা, এইটুকুই হচ্ছে গিয়ে আমাদের স্লো ওয়েভ বা বেসিক ইলেকট্রিক্যাল রিদম বা বিইআর। এটা ফাংশনটা যেটা আমি একটু আগে বলেছি যে এই বিইআর এর কারণেই হচ্ছে গিয়ে ইন্টারমিটেন্ট স্পাইক পটেনশিয়ালটা জেনারেট হয়। এবং এটা দেখা যায় যে অ্যাকচুয়ালি কোনো মাসল কন্ট্রাকশন করতে পারে না, এক্সেপ্ট ইন স্টমাকে এটা অত্যন্ত সামান্য পরিমাণ কন্ট্রাকশন, প্রপালসিভ কন্ট্রাকশন করতে পারে। আমরা জানি যে জিআইটি যে মুভমেন্ট, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের যে বিভিন্ন পার্টসের মুভমেন্ট, স্টমাক, স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন, ইসোফেগাস, সব জায়গারই মুভমেন্ট হচ্ছে গিয়ে তোমার জিআইটিটা শুরু হবে কিন্তু স্টমাক থেকে, এবং এলিমেন্টারি ট্র্যাক্ট শুরু হয় হচ্ছে গিয়ে মাউথ টু এনাস, আর জিআইটি হচ্ছে গিয়ে স্টমাক টু লার্জ ইন্টেস্টাইন বা এনাস পর্যন্ত। তো জিআইটির সব জায়গার মুভমেন্টকেই দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মিক্সিং মুভমেন্ট, যেটার পারপাস হচ্ছে গিয়ে খাবারকে বিভিন্ন যে ডাইজেস্টিভ জুস সেগুলোর সাথে মিক্স করার জন্য কিন্তু জিআইটির মাসলের একটু কন্ট্রাকশন হওয়ার প্রয়োজন আছে, না হলে কিন্তু খাবারের সাথে এই জুসগুলা মিক্স হবে না। এবং আরেকটা হচ্ছে প্রপালসিভ মুভমেন্ট, এই যে খাবারগুলো যখন ডাইজেশন হবে, ভেঙে কাইমে পরিণত হবে ডাইজেস্টিভ জুসের সাথে মিলে, সেটা এক জায়গায় বসে থাকলে হবে না, বিকজ ডিফারেন্ট জায়গা থেকে ডিফারেন্ট ডাইজেস্টিভ জুস আসবে, যেখানে ডিফারেন্ট এনজাইমগুলো থাকবে। স্টমাক থেকে কিছু আসবে, প্যানক্রিয়াস থেকে কিছু আসবে, স্মল ইন্টেস্টাইন থেকে কিছু আসবে। তো এগুলো তোমরা নেক্সট অন্য চ্যাপ্টারে পড়ানো হবে বা বায়োকেমিস্ট্রিতে পড়ানো হবে। তো এই কাইমটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করার জন্য একটা স্ট্রং প্রপালসিভ মুভমেন্টের প্রয়োজন, সেটাকে আমরা বলি পেরিস্টালসিস। তো এই পেরিস্টালসিসটা হচ্ছে গিয়ে স্লো ওয়েভের কারণে হবে না, বিকজ পেরিস্টালসিসের জন্য স্ট্রং কন্ট্রাকশনের প্রয়োজন, এবং স্ট্রং কন্ট্রাকশনের জন্য একটা অ্যাকচুয়াল অ্যাকশন পটেনশিয়ালের প্রয়োজন, যেটা এখানে হচ্ছে না। এই যে বিইআর, এটা হচ্ছে জাস্ট মিক্সিং মুভমেন্ট করবে শুধুমাত্র স্টমাকে, সেটা কিছুটা প্রপালশন অফ ফুড করতে পারে, এবং এটার কারণে হচ্ছে আলটিমেটলি জিআইটির যে অ্যাকশন পটেনশিয়াল বা স্পাইক পটেনশিয়াল সেটা জেনারেট হয়। তো মোটামুটি এই হচ্ছে বেসিক ইলেকট্রিক্যাল রিদম বা বিইআর এর ফাংশন। এখন আমরা চলে আসি যেটা জিআইটি স্মুথ মাসলের অ্যাকচুয়াল অ্যাকশন পটেনশিয়াল বা যেটাকে বলে স্পাইকস বা স্পাইক পটেনশিয়াল। এখানে নাম শুনেই বোঝা যাচ্ছে যে এখানে যে মেমব্রেন পটেনশিয়ালের চেঞ্জটা সেটা অনেক উঠানামা করবে। স্পাইক মানে কি, মানে অনেক উপরে উঠে যাবে, তাই না? তো এখানে আমরা দেখি যে এটা হচ্ছে ট্রু অ্যাকশন পটেনশিয়াল, এবং এখানে দেখা যাচ্ছে এটা 10 to 20 সেকেন্ড ধরে হতে থাকে, এবং পার সেকেন্ডে এটা 1 থেকে 10 স্পাইকস পর্যন্ত এটা ফ্রিকোয়েন্সি ভেরি করতে পারে। এবং যেহেতু এটা অ্যাকচুয়াল একটা অ্যাকশন পটেনশিয়াল, এটার কারণেই হচ্ছে জিআইটি স্মুথ মাসলের যে অ্যাকচুয়াল কন্ট্রাকশন, যেটার কারণে হচ্ছে যে প্রপালসিভ মুভমেন্ট বা পেরিস্টালসিসটা হয়ে থাকে, এটা হচ্ছে এটা ফাংশন। এখন আমরা সেইটা কিভাবে হচ্ছে যে এটা কিভাবে হয়, আমরা আগে যেখানে বেসিক ইলেকট্রিক্যাল রিদমের যে মেকানিজম যেখানে শেষ হয়েছিল সেখান থেকে এটা শুরু হবে। আমরা দেখেছিলাম যে বেসিক ইলেকট্রিক্যাল রিদম বা স্লো ওয়েভের কারণে স্মুথ মাসলের যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল সেটা -50 to -60 মিলিভোল্ট থেকে বেড়ে বা একটু কম নেগেটিভ হয়ে -40 মিলিভোল্টে চলে আসছিল। যখনই জিআইটি স্মুথ মাসলের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল -40 মিলিভোল্টে চলে আসবে, তখন এখানে আরেক ধরনের চ্যানেল, ক্যাটায়ন চ্যানেল ওপেন হবে, যেটার নাম হচ্ছে স্লো ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেল। তো এই যেটা দিয়ে হচ্ছে ক্যালসিয়াম, এবং বেশিরভাগই ক্যালসিয়াম এবং কিছু পরিমাণ সোডিয়াম এন্টার করবে, এবং এই যে ক্যালসিয়াম এবং সোডিয়াম এন্টার করবে, যার কারণে স্বাভাবিকভাবে যেগুলো পজিটিভ আয়ন, এবং সেটার জন্য এখানে ডিপোলারাইজেশন হবে, অর্থাৎ হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল হবে, যেটা হচ্ছে কি এটা লঙ্গার ডিউরেশনের জন্য লাস্ট করবে। কেন? কারণ হচ্ছে কি এই ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেলগুলো কিন্তু স্লো, এবং একই সাথে এগুলো একটু লং লাস্টিংও।
যার কারণে হচ্ছে স্লোলি ওপেন করে এবং ওপেন করার পরে বেশ কিছুটা সময় ধরে তারা ওপেন থাকে, যার কারণে এই সময় পর্যন্ত ডিপোলারাইজেশন বা অ্যাকশন পটেনশিয়াল হতে থাকে। তারপরে যে ক্যালসিয়াম আয়ন এন্টার করলো সেটা হচ্ছে গিয়ে ক্যালমোডুলিনের সাথে বাইন্ড করে, যেটা হচ্ছে এটা সেকেন্ড মেসেঞ্জার, এবং তারপরে হচ্ছে গিয়ে সেখানে মায়োসিন ফিলামেন্ট অ্যাক্টিভেশন হয়, যেটা তোমরা স্কেলেটাল মাসল কন্ট্রাকশনের যে স্টেপসগুলো, পরবর্তী যে স্টেপসগুলো এগুলো আর কি অনেকটা স্কেলেটাল মাসল কন্ট্রাকশনের মতোই। মায়োসিনের অ্যাক্টিনের সাথে বাইন্ড করার যে সাইটটা সেটা আর কি ওপেন হয়, এটাকেই বলা হয় মায়োসিনের অ্যাক্টিভেশন। তারপরে হচ্ছে গিয়ে মায়োসিন আর অ্যাক্টিনের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স ডেভেলপ করে, মানে অ্যাক্টিন মায়োসিন কাপলিং হয়, এবং তারপর হচ্ছে গিয়ে স্মুথ মাসলের অ্যাকচুয়াল কন্ট্রাকশন হয়। তো এটা হচ্ছে এটার মেকানিজম। এখন আমরা চলে আসি যে জিআইটির যে বিভিন্ন অ্যাক্টিভিটি সেটা নার্ভের মাধ্যমে কিভাবে কন্ট্রোল হয়। তো সেটা জানার জন্য আমরা প্রথমেই হচ্ছে গিয়ে এটাকে আমাদের বোঝার সুবিধার্থে আমরা দুভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে হচ্ছে অটোনমিক কন্ট্রোল। ঠিক আছে, অটোনমিক মানেই হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে তোমার সিম্প্যাথেটিক আর হচ্ছে গিয়ে প্যারাসিম্প্যাথেটিক, অর্থাৎ যেটা আমাদের সাবকনশিয়াস লেভেলে কাজ করে। তো এখানে প্যারাসিম্প্যাথেটিক আউটফ্লো যেটা, সেটা একটা নাম হচ্ছে ক্র্যানিওস্যাক্রাল আউটফ্লো, কারণ হচ্ছে গিয়ে এখানে কিছু ক্র্যানিয়াল নার্ভও থাকে আবার কিছু স্যাক্রাল নার্ভও থাকে। তো ক্র্যানিয়াল নার্ভসের ক্ষেত্রে এখানে আমাদের মাউথ এবং ফ্যারিঞ্জিয়াল রিজিয়নে সাপ্লাই হয় ক্র্যানিয়াল নার্ভ 7 মানে ফেশিয়াল নার্ভ এবং হচ্ছে 9 মানে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ দিয়ে, এবং ইসোফেগাস থেকে শুরু করে একদম হচ্ছে গিয়ে ফার্স্ট হাফ অফ দ্য লার্জ ইন্টেস্টাইন পর্যন্ত ক্র্যানিয়াল নার্ভ 10 বা ভেগাস নার্ভ দিয়ে এটা সাপ্লাই হয়। আর স্যাক্রাল ডিভিশনের মধ্যে স্যাক্রাল ডিভিশন দিয়ে সাপ্লাই হওয়া শুরু হয় বাকি যে পোর্শনটা লার্জ ইন্টেস্টাইনে, অর্থাৎ ডিস্টাল হাফ, সেটা হচ্ছে স্যাক্রাল নার্ভ 2, 3, 4 এর মাধ্যমে সাপ্লাই হয়। এবং পোস্ট গ্যাংলিওনিক ফাইবার, যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভের যে পোস্ট গ্যাংলিওনিক ফাইবার, সেটা নিউরো ট্রান্সমিটার হচ্ছে গিয়ে তোমার অ্যাসিটাইল কোলিন, মানে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ এই নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে কাজ করে থাকে। তো সেটার শুরু তো দেখলাম, শেষ কোথায় হবে? শেষ হবে গিয়ে তোমার এন্টেরিক নার্ভাস সিস্টেমে গিয়ে। এন্টেরিক নার্ভাস সিস্টেমটা কি? এন্টেরিক নার্ভাস সিস্টেম হচ্ছে জিআইটির একটা সম্পূর্ণ নিজস্ব নার্ভাস সিস্টেম, যেটা শুধুমাত্র জিআইটির জন্য ডিজাইন করা হয়েছে। সেই নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভিটিকে অ্যাকচুয়ালি এই অটোনমিক নার্ভসগুলো কন্ট্রোল করে। ঠিক আছে, তো এই এন্টেরিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভিটি হচ্ছে গিয়ে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ বাড়িয়ে দেয়, সম্পূর্ণ এন্টেরিক নার্ভাস সিস্টেমের সবগুলো অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, যার কারণে হচ্ছে এন্টেরিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটি বেড়ে যাওয়া মানে কি? মানে হচ্ছে জিআইটির যে মোটিলিটি, মানে খাবার পাস করা, এক জায়গা থেকে আরেক জায়গায় কাইমটাকে পাস করা, এটার যে রেট বা ভেলোসিটি সেটাকে বাড়িয়ে দেয়। তারপর হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন জিআইটির যে ডাইজেস্টিভ জুসের সিক্রেশন সেগুলার বাড়িয়ে দেয়, এবং হচ্ছে স্ফিংটারের রিল্যাক্সেশন করে। তো যে কোনো জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যদি খাবারকে যেতে হয় তাহলে তাকে কি করতে হবে? যে জায়গাতে সে আছে সেই জায়গার কন্ট্রাকশন করতে হবে, এবং যেই দরজা দিয়ে সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে সেই দরজাটাকে খুলে দিতে হবে। তো ঠিক সেই কাজটাই সে অ্যাকচুয়ালি করে। জিআই মোটিলিটি বেড়ে যাওয়া মানেই হচ্ছে গিয়ে জিআইটির স্মুথ মাসলের কন্ট্রাকশন বেড়ে যাওয়া। আর স্প্রিংটার হচ্ছে গিয়ে দরজা, যেটার মাধ্যমে জিআইটির এক জায়গা থেকে আরেক জায়গায়, স্টমাক থেকে প্যাঙ্ক্রিয়াসে, প্যাঙ্ক্রিয়াস থেকে স্মল ইন্টেস্টাইনে, স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইনে, এই যে মাঝখানে মাঝখানে যে দরজাগুলো সেগুলোকে সে ওপেন করে দেয়। তো যার কারণে আলটিমেটলি হচ্ছে গিয়ে এটা আমাদের খাবার মানে পাসিংয়ে হেল্প করে বা মোটিলিটি বাড়িয়ে দেয়, এবং এটা ডেফিকেশন রিফ্লেক্স এক্সিকিউশনেও হেল্প করে। এখন আমরা আসি অটোনমিক নার্ভাস সিস্টেমের সেকেন্ড যে ভাগটা সিম্প্যাথেটিক, যেটাকে থুরাকো লাম্বার আউটফ্লো বলে। তো সেটার অরিজিনেশন কোত্থেকে হয়? অরিজিনেট করে হচ্ছে গিয়ে তোমার থোরাসিক 5 টু লাম্বার 2 এই লেভেলের যে ভার্টিভাগুলো থাকে সেই ভার্টিভার লেভেলে যে স্পাইনাল কর্ড, মানে স্পাইনাল কর্ডের যে অংশটা থোরাসিক 5 টু লাম্বার 2 ভার্টিভা লেভেলের থাকে, স্পাইনাল কর্ডের সেই জায়গাগুলোর ল্যাটেরাল হর্নসান থেকে তোমার এই সিম্প্যাথেটিক নার্ভ ফাইবারগুলো অরিজিনেট করে, প্রি গ্যাংলিওনিক ফাইবার। এবং তারপরে হচ্ছে গিয়ে তারা, এখানে একটা ভুল হয়েছে, এই প্রি গ্যাংলিওনিক ফাইবারগুলো তারপরে গিয়ে তোমার জিআইটিতে যাওয়ার পরে তারা হচ্ছে গিয়ে কিছু গ্যাংলিয়ন ফর্মেশন করে। গ্যাংলিয়ন হচ্ছে গিয়ে একটা নার্ভের একটা বান্ডালের মতো,
ঠিক আছে, যেটা হচ্ছে গিয়ে যে সাপ্লাইং অর্গান, সেই অর্গানগুলো পাশাপাশি থাকে। তো এখানে সে দুটো গ্যাংলিয়ন ফর্ম করে, একটা হচ্ছে সিলিয়াক আর একটা হচ্ছে মেসেন্টারিক গ্যাংলিয়ন। তো তারপরে হচ্ছে এই গ্যাংলিয়নের আগের যে অংশটা স্পাইনাল কর্ড থেকে অরিজিনেট করেছিল সেটাকে আমরা বলেছি প্রি গ্যাংলিয়নিক ফাইবার, এবং গ্যাংলিয়ন ফর্ম করার পরে সেইটা থেকে যে ফাইবারগুলো বের হবে সেগুলোকে বলা হয় পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার, যেগুলো হচ্ছে গিয়ে তোমার গাটের সমস্ত জায়গায় ছড়িয়ে যাবে। এবং সিম্প্যাথেটিক নার্ভের যে পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার সেগুলোর এন্ডিংয়ে নর এপিনেফ্রিন এবং এপিনেফ্রিন এই দুটো নিউরোট্রান্সমিটার রিলিজ হয়। অর্থাৎ সিম্প্যাথেটিক নার্ভ হচ্ছে এই দুটো নিউরোট্রান্সমিটারের মাধ্যমে তাদের কাজগুলো করে থাকে, কন্টিনিউ করে। এবং সে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিকের ঠিক উল্টো কাজটা করে, অর্থাৎ সমস্ত এন্টারিক নার্ভাস সিস্টেমের সমস্ত যে অ্যাক্টিভিটি ছিল সেটাকে সে কমিয়ে দেয়, অর্থাৎ জিআই মোটিলিটি কমিয়ে দেয়, জিআই সিক্রেশন কমিয়ে দেয় এবং স্ফিংটারের কনস্ট্রিকশন করে। অর্থাৎ এক কথায় সে হচ্ছে গিয়ে পেরিস্টালটিক সমস্ত অ্যাক্টিভিটি কমিয়ে দিবে। এখন আমরা চলে আসি যে জিআইটির যে একটা নিজস্ব নার্ভাস সিস্টেম আছে সেটার কাছে, সেটার নাম হচ্ছে কি এন্টেরিক নার্ভাস সিস্টেম। অ্যাকচুয়ালি এন্টেরিক নার্ভাস সিস্টেমের মাধ্যমেই জিআইটির সমস্ত অ্যাক্টিভিটি কন্ট্রোল হবে, বা এটাই হচ্ছে অ্যাকচুয়ালি জিআইটির যে নিউরাল কন্ট্রোল। কিন্তু এন্টেরিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভিটি আবার কন্ট্রোল হয়, আমরা একটু আগে দেখেছি, অটোনমিক নার্ভসের মাধ্যমে, যেখানে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ এন্টেরিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয় এবং সিম্প্যাথেটিক এন্টেরিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভিটি কমিয়ে দেয়। তো এটার লোকেশনটা কি, এটা হচ্ছে সমস্ত গাট ওয়াল জুড়ে থাকে, একদম জিআইটির সমস্ত জায়গা জুড়ে থাকে, এবং এটা একদম ইসোফেগাস থেকে শুরু করে অ্যানাস, মানে এটা জিআইটিও না, এটা অ্যাকচুয়ালি পুরাটা মানে পুরা এলিমেন্টারি ট্র্যাক্টও না, মানে ইসোফেগাস থেকেই এটা অ্যাকচুয়ালি শুরু হয়ে যায়। জিআইটি বলে তো আসলে স্টমাক থেকে শুরু হয়, বাট এটা ইসোফেগাস থেকেই একদম অ্যানাস পর্যন্ত এটা ডিস্ট্রিবিউটেড থাকে। এবং এটার নাম্বার অফ নিউরন হচ্ছে প্রায় 100 মিলিয়ন, এবং এটা দুটো প্লেক্সাসের মাধ্যমে কাজ করে, দুটো প্লেক্সাস ফর্মেশন করে। একটা হচ্ছে গিয়ে তোমার বাইরের দিকে থাকে, যেটার নাম হচ্ছে মায়ান্টারিক বা ওয়েরপ্লক্স প্লেক্সাস। আরেকটা থাকে হচ্ছে তোমার মিউকাসাল লেভেলের নিচে, যার কারণে এটার নাম হচ্ছে সাব মিউকাসাল প্লেক্সাস বা মেইসনার্স প্লেক্সাস বা ইনার প্লেক্সাস। তা আমরা একটু দেখি মায়ান্টারিক প্লেক্সাসের কাজ কি। মায়ান্টারিক প্লেক্সাস দু ধরনের কাজ করে, একটা হচ্ছে কি সে স্টিমুলেট করে বা এক্সাইট করে, আরেকটা হচ্ছে সে ইনহিবিট করে। তো আমরা প্রথমে এক্সাইটরি এফেক্টসটা দেখে নিই। সে হচ্ছে গিয়ে সমস্ত গাটওয়ালের যে টোন সেটাকে হচ্ছে কি বাড়িয়ে দেয়। টোন বাড়িয়ে দেওয়া মানে কি, টোন বলতে আমরা বুঝি যে একটা পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশন, যেটা আমরা আগেও বিভিন্ন জায়গায় পড়ে এসেছি, যেমন আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমে পড়েছি ভেসোমোটর টোন, তারপরে আমরা তোমার নার্ভাস সিস্টেমে পড়বো মাসল টোন। তো টোন মানেই হচ্ছে একটা জায়গার তোমার পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশন, একটা সার্টেন লেভেল অফ কী বলবো অবস্থার পরিবর্তনের এগেনস্টে একটা রেজিস্ট্যান্স দেওয়ার ক্ষমতা, এটাকেই বলা হয় টোন। যাই হোক, তো মায়ান্টারিক প্লেক্সাস হচ্ছে গিয়ে জিআইটির এই টোনটা বাড়িয়ে দেয়, মানে টনিক কন্ট্রাকশনটা বাড়িয়ে দেয়। এবং রিদমিক যে কন্ট্রাকশন সেটার রেট এবং ইন্টেন্সিটি দুটোই বাড়িয়ে দেয়। এবং এই কন্ট্রাকশন যদি বেড়ে যায়, স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারি যে এক্সাইটরি যে ওয়েভ বা গাট পেরিস্টালটিক অ্যাক্টিভিটি সেই সব কিছু বেড়ে যাবে। কারণ পেরিস্টালসিস মানেই কি, মানে হচ্ছে প্রপালসিভ মুভমেন্ট, মানে খাবারের যে কাইমটা, খাবার ভেঙে যাওয়া ডাইজেশন হওয়ার পর সেটা ডাইজেস্টিভ জুসের সাথে মিলে যে কাইম বা মন্ড তৈরি করবে, সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যে মুভমেন্টের মাধ্যমে যাবে সেটাকেই বলা হয় প্রপালসিভ মুভমেন্ট। তো যেগুলো যদি রিল্যাক্স হয়ে বসে থাকে মাসলগুলো, তাহলে তো আর তারা মুভমেন্ট করতে পারবে না। তো যার কারণে প্রপালসিভ মুভমেন্টের প্রয়োজন, যার মাধ্যমে হচ্ছে ফুডের প্রপালশন হবে, এবং সেটার জন্য মাসলের কন্ট্রাকশন প্রয়োজন, এবং সেটার সব কিছুই আমরা দেখতে পাচ্ছি মায়ান্টারিক প্লেক্সাস বাড়িয়ে দেয়। শুধু তাই না, এই কন্ট্রাকশন হওয়ার জন্য যে এক্সাইটরি ওয়েভের প্রয়োজন, যে নার্ভ ইম্পালসের প্রয়োজন, সেইটার কন্ডাকশনও হচ্ছে গিয়ে বাড়িয়ে দেয়। তো যার কারণে আলটিমেটলি সব কিছু মিলে গাটের যে পেরিস্টালটিক ওয়েভ বা পেরিস্টালটিক অ্যাক্টিভিটি সেটা হচ্ছে গিয়ে বেড়ে যায়। এখন আসে মায়ান্টারিক প্লেক্সাসের ইনহিবিটরি এফেক্ট কি, সেটা আমরা দেখেছি যে মাসলের ক্ষেত্রে কন্ট্রাকশন বাড়িয়ে দেয়, আর স্ফিংটারের ক্ষেত্রে, অর্থাৎ যে দরজাগুলো দিয়ে খাবারগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যায় সেইগুলোর আবার সে কন্ট্রাকশন কমিয়ে দেয়, মানে কনস্ট্রিকশনটা কমিয়ে দেয়। কনস্ট্রিকশন কমিয়ে দেয় মানে কি, এগুলোকে রিল্যাক্সেশন করে, দরজাকে খুলে দেয়।
যার কারণে সহজে হচ্ছে খাবারগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে। তো সেটা পাইলোরিক স্ফিংটারের ক্ষেত্রেও সে পাইলোরিক স্ফিংটারের কনস্ট্রিকশন কমিয়ে দেয়। পাইলোরিক স্ফিংটারটা কই থাকে? স্টমাকের পাইলোরাসে থাকে, তাই না? তাহলে স্টমাক থেকে ইজিলি খাবারটা বের হয়ে যেতে পারে, মানে স্টমাকটা এমটি হইতে পারে, এটাকেই বলা হয় গ্যাস্ট্রিক এমটিং। তো যার এই স্টমাকের দরজাটা খুলে দেওয়ার মাধ্যমে সে স্টমাককে খালি করে ফেলে, গ্যাস্ট্রিক এমটিং বাড়িয়ে দেয়। আরেকটা হচ্ছে সে আইলিওসিকাল ভালভ। আইলিওসিকাল ভালভ কোথায় থাকবে? আইলিয়াম আর সিকামের মাঝখানে থাকবে, অর্থাৎ স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইনের মাঝখানের যে ভালভটা বা দরজাটা সেইটারও কনস্ট্রিকশন সে কমিয়ে দেয়, যার কারণে খাবারগুলো ইজিলি হচ্ছে স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইনে বা সিকামে চলে যেতে পারে। এখন আমরা আসি সাবমিউকোসাল প্লেক্সাস। এন্টেরিক নার্ভাস সিস্টেমের যে অংশটা হচ্ছে মিউকোসার নিচে থাকে, এটাকে বলা হয় সাবমিউকোসাল প্লেক্সাস বা মেজনাস প্লেক্সাস বা ইনার প্লেক্সাস। তো এটা কি কাজ করে? এটা হচ্ছে লোকাল যে জিআইটির যে সিক্রেশনটা, অ্যাবজর্পশন এবং সাবমিউকোসাল মাসলের যে কন্ট্রাকশন, সেগুলো সে বাড়িয়ে দেয়। জিআই মিউকোসার যে ইনফোল্ডিং সেটাকেও সে বাড়িয়ে দেয়। সাবমিউকোসাল মাসল এবং এখানে কি থাকে? সাবমিউকোসাল গ্ল্যান্ড থাকে, যেগুলো থেকে এইগুলো হচ্ছে সিক্রেশন হয়, মিউকাস সিক্রেশন হয়, যেটা আমাদের ডাইজেশনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। মিউকাস ছাড়া কোনো কিছুই আসলে ডাইজেস্ট করা যাবে না। মিউকাসের কারণে হচ্ছে খাবারগুলো পিচ্ছিল হয়, সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করে এবং ডাইজেশনেও এটা হেল্প করে। তো এই সাবমিউকোসাল মাসল এবং গ্ল্যান্ডের কন্ট্রাকশনের মাধ্যমে সেখান থেকে মিউকাস সিক্রেশন বাড়িয়ে দিয়ে এটা অ্যাবজর্পশনে হেল্প করে। এটা হচ্ছে সাবমিউকোসাল প্লেক্সাসের ফাংশন। তাহলে আমরা মোটামুটি নিউরাল কন্ট্রোল বা নার্ভাস রেগুলেশন অফ জিআইটি যেটা পড়ে ফেললাম, যেটাকে যদি আমরা আবার আরেকটু সামারাইজ করি, আমরা প্রথমে দেখলাম কি যে প্রথমেই আমরা পড়ে ফেললাম অটোনমিক কন্ট্রোল, যারা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি জিআইটির নিউরাল কন্ট্রোলটা হয়ে থাকে এন্টেরিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে, কিন্তু এই এন্টেরিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভিটি আবার কন্ট্রোল হয় অটোনমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে। তা আমরা জাস্ট এটা মনে রাখি যে এন্টেরিক নার্ভাস সিস্টেম হচ্ছে জিআইটির সমস্ত অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, আর এন্টেরিক নার্ভাস সিস্টেমে যদি ইনহিবিশন হয় তাহলে সমস্ত অ্যাক্টিভিটি, জিআইটির সমস্ত অ্যাক্টিভিটি কমে যায়। এবং অটোনমিক নার্ভের ক্ষেত্রে এই যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, সে হচ্ছে এন্টেরিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, আর সিম্প্যাথেটিক নার্ভ এন্টেরিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভিটিটা কমিয়ে দেয়। এখন আমরা চলে আসি হরমোনাল রেগুলেশন বা এন্ডোক্রাইন কন্ট্রোল অফ জিআইটি। তো হরমোন অ্যাকচুয়ালি কি? হরমোনগুলো হচ্ছে এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স, যেটা হচ্ছে গিয়ে ডাক্টলেস গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়, এবং এইগুলো সাধারণত দেখা যায় যেখানে সিক্রেশন হয় সেখান থেকে ব্লাডের মাধ্যমে কন্ট্যাক্ট হয়ে দূরে গিয়ে আরেকটা টার্গেট অর্গানের উপরে কাজ করে বা সেটার কাজকে ইনফ্লুয়েন্স করে। কিন্তু জিআইটিতেও কিছু হরমোন আছে, সেগুলোকে আবার বলা হচ্ছে লোকাল হরমোন। এরাও হরমোন, এরাও ডাক্টলেস পার্ট থেকেই সিক্রেশন হয় জিআইটি, কিন্তু এদেরকে লোকাল হরমোন কেন বলা হয়? কারণ হচ্ছে এরা যেই জায়গা থেকে সিক্রেশন হয় ওই সাইট অফ সিক্রেশনের আশেপাশে লোকালি এরা কাজ করে, এই জন্য তাদের নাম হচ্ছে লোকাল হরমোন। তো এই লোকাল হরমোনগুলোকে আমরা মনে রাখার সুবিধার্থে এটাকে আমরা দুই ভাগে ভাগ করে দিতে পারি কেমিক্যাল নেচার অনুযায়ী। গ্যাস্ট্রিন ফ্যামিলি, এটার মধ্যে গ্যাস্ট্রিন, কোলেসিস্টোকাইনিন, প্যানক্রিওজাইমিন আছে, এবং সিক্রেটিন ফ্যামিলির মধ্যে আছে সিক্রেটিন, গ্লুকাগন, জিআইপি, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, ভিআইপি, ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড, এবং আদার্স অনেকগুলো আছে, আমরা এখানে নাম দেখতে পাচ্ছি। তো আমরা এখানে আসলে সবগুলার ফাংশন বা সবগুলার রেগুলেশন অফ সিক্রেশন পড়া সম্ভব না বা মনে রাখাও সম্ভব না। যেগুলো আমাদের বাস্তব জীবনে বা আমাদের বেশি প্রয়োজন সেগুলাই আমরা এখানে একটু মনে রাখার চেষ্টা করব আমাদের এই লেভেলের জন্য। তো এখানে আমরা প্রথমে চলে আসছি গ্যাস্ট্রিন। তো গ্যাস্ট্রিনটা সিক্রেশন হয় স্টমাকের যে জি সেল থাকে সেখান থেকে গ্যাস্ট্রিন নামক হরমোনটা সিক্রেশন হয়, এবং এটার ফাংশন হচ্ছে কি এটা কিছু জিনিসকে স্টিমুলেট করে, যেমন গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন, পেপসিন সিক্রেশন, ইনসুলিন সিক্রেশন, এগুলোকে সিক্রেশনটাকে স্টিমুলেট করে, এবং গ্যাস্ট্রিক মিউকোসা গ্রোথ এবং স্মল এবং লার্জ ইন্টেস্টাইনের মিউকোসার যে গ্রোথ সেটাকে সামান্য পরিমাণে ইনক্রিজ করে। এটা রেগুলেশন অফ সিক্রেশনটা কি?
রেগুলেশন অফ সিক্রেশন জানতে গেলে আগে আমাদের জানতে হবে কোন কোন জিনিস হচ্ছে এটা সিক্রেশনকে স্টিমুলেট করে, কোন কোন জিনিস এটা সিক্রেশনকে ইনহিবিট করে। তো স্টিমুলেটিং ফ্যাক্টর কি কি? গ্যাস্ট্রিনের কাজই যেহেতু আমরা দেখেছি একটু আগে যে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন করা এবং পেপসিন সিক্রেশন করা। এই যে পেপসিন কিন্তু অ্যাকচুয়ালি পেপসিন হিসেবে সিক্রেশন হয় না, সে পেপসিনোজেন হিসেবে সিক্রেশন হয় এবং সে অ্যাসিডিক এনভায়রনমেন্টে হচ্ছে গিয়ে তোমার অ্যাক্টিভেটেড হয়। তো এই কারণেই এটাকে এভাবে ডিজাইন করা হয়েছে যে যখন হচ্ছে গিয়ে স্টমাকে কন্টেন্ট আসবে এবং কন্টেন্টের মধ্যেও কোন ধরনের ফুড কন্টেন্ট, বেশিরভাগ ক্ষেত্রে প্রোটিন, কারণ পেপসিন হচ্ছে গিয়ে একটা প্রোটিন ডাইজেশনের এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইম। সো এই কারণে দেখা যাবে বিশেষ করে প্রোটিন জাতীয় খাবার যখন স্টমাকে আসবে তখনই স্টমাকের জি সেল থেকে গ্যাস্ট্রিন সিক্রেশন হবে। সে একই সাথে পেপসিন সিক্রেশন তো বাড়াবে এবং সেটাকে অ্যাক্টিভেটও করবে কিভাবে, গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন বাড়িয়ে দেওয়ার মাধ্যমে। এবং সে হচ্ছে গিয়ে ইনক্রিজড ভ্যাগাল ডিসচার্জ, মানে প্যারাসিম্পাথেটিক নার্ভের অ্যাক্টিভিটি বেড়ে গেলেও হচ্ছে গ্যাস্ট্রিন সিক্রেশন বেড়ে যায়। এছাড়া হচ্ছে ক্যালসিয়াম জাতীয় খাবার বা এপিনেফ্রিন জাতীয় এপিনেফ্রিন, এগুলাও হচ্ছে গিয়ে গ্যাস্ট্রিন সিক্রেশনকে, এপিনেফ্রিন একটা নিউরোট্রান্সমিটার, এগুলোও হচ্ছে গ্যাস্ট্রিন সিক্রেশনকে বাড়িয়ে দিতে পারে। যখন কোনো কারণে এই ফ্যাক্টরগুলো বেশি থাকবে স্বাভাবিকভাবে স্টমাকের জিসান থেকে তোমার গ্যাস্ট্রিন সিক্রেশন হবে এবং এটা কিছু অংশ ডিউডেনাম এবং জেজুনাম থেকেও সিক্রেশন হতে পারে, যদিও এটা সব জায়গায় দেয়া নাই। আমাদের ক্ষেত্রে সেফ হবে এটাই মনে রাখা যে গ্যাস্ট্রিক মিউকোসা যে জি সেল থাকে সেখান থেকেই গ্যাস্ট্রিন সিক্রেশন হয়। এবং তারপরে যখন এই জি সেলের স্টিমুলেশন হলো, গ্যাস্ট্রিন আসলো এবং আসার পরে হচ্ছে গিয়ে সে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন বাড়ালো এবং অন্যান্য তার যে ফিজিওলজিক্যাল অ্যাকশন যেগুলো আমরা একটু আগে পড়েছি, পেপসিন সিক্রেশনও বাড়াবে, ইনসুলিন টিনসুলিন অন্যান্য কিছু সিক্রেশনও বাড়াবে। একই সাথে সে আরেকটা জিনিস সিক্রেশন বাড়াবে, সেটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন। তো এগুলো হচ্ছে নেগেটিভ ফিডব্যাক সিস্টেমে কাজ করে, অর্থাৎ হচ্ছে গ্যাস্ট্রিনের কারণে এগুলো সিক্রেশন হয় এবং এগুলো সিক্রেশনের কাজটা হয়ে যাওয়ার পরে এগুলোর লেভেল যখন বেড়ে যায় তখন এরা আবার ফার্দার গ্যাস্ট্রিন সিক্রেশনটাকে কমিয়ে দেয়, অর্থাৎ এটা একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। এছাড়াও সোমাটোস্ট্যাটিন এবং গ্যাস্ট্রিক অ্যাসিড ছাড়াও অন্য কিছু কারণেও গ্যাস্ট্রিন সিক্রেশন কমে যেতে পারে, যেমন সিক্রেটিন, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড, গ্লুকাগন এবং ক্যালসিটোনিন, এগুলো হচ্ছে গিয়ে গ্যাস্ট্রিন সিক্রেশনটাকে কমিয়ে দেয়। এখন আমরা আসি কোলেসিস্টোকাইনিন। এটা আরেকটা নাম হচ্ছে কোলেসিস্টোকাইনিন প্যাঙ্ক্রিওজাইমিন। তো এটার ফাংশন কি? এটা হচ্ছে কিছু জিনিসকে স্টিমুলেট করে, কিছু জিনিসকে ইনহিবিট করে। তো স্টিমুলেটরি ফাংশনটা কি? এটা হচ্ছে এনজাইম রিচ প্যাঙ্ক্রিয়াটিক জুস সিক্রেশন বা ইকবলিক প্যাঙ্ক্রিয়াটিক সিক্রেশন যেটাকে বলে, এটাকে বাড়িয়ে দেয়। কিছু পরিমাণ বাইকার্বনেটও সিক্রেশন করে, গল ব্লাডারে কন্ট্রাকশন করে এবং এক্সোক্রাইন যে প্যাঙ্ক্রিয়াস কিন্তু একটা মিক্সড গ্ল্যান্ড, এটার এক্সোক্রাইন এন্ডোক্রাইন দুটো পোর্শনই থাকে। এক্সোক্রাইন পোর্শন অর্থাৎ যেটা ডাক্টযুক্ত পোর্শন, সেটা থেকে হচ্ছে প্যাঙ্ক্রিয়াটিক যে এনজাইমগুলো আছে সেগুলো আসে এবং ডাক্টলেস যে পোর্শন সেটাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যেখান থেকে 4 ধরনের হরমোন আসে যেটা আমরা হচ্ছে এন্ডোক্রাইনোলজিতে পড়ব। তো এই এক্সোক্রাইন প্যাঙ্ক্রিয়াসের গ্রোথটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন বাড়ায় এবং একই সাথে সে গল ব্লাডারে কন্ট্রাকশন করে এবং গল ব্লাডারে কন্ট্রাকশন করে এবং এটা গল ব্লাডারে কন্ট্রাকশন করলে গল ব্লাডারের মধ্যে আমরা জানি বাইল থাকে, সো বাইল সিক্রেশনও বাড়ায় দেয়, কারণ গল ব্লাডার যদি কন্ট্রাক্ট না করে তাহলে তো বাইল আসবে না, সো বাইল সিক্রেশনকে সে বাড়ায় এবং এটা গ্যাস্ট্রিক এমটিংকে ইনহিবিট করে, মানে স্টমাক থেকে স্মল ইন্টেস্টাইনে ফুড কন্টেন্ট বা কাইমকে যে যাওয়াটা সেটাকে সে একটু ইনহিবিট করে, যার কারণে খাবার খাওয়ার যে রুচি সেটা কমে যায়। কারণ আমরা বলি না যে পেট ভরা ভরা লাগছে, খাবার রুচি নেই। সো পেট ভরা ভরা মানে কি, মানে স্টমাকের মধ্যে এখনও ফুড রয়ে গেছে, ঠিক আছে। সো এই গ্যাস্ট্রিক এমটিং ভালোর মতো হয়নি, সো এই গ্যাস্ট্রিক এমটিংটা সে একটু স্লো করে দেয় এবং এটা সে কেন করে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি সে প্রিভেন্ট করতে চায় ওভার ইটিং ডিউরিং মিল, যাতে আমরা বেশি খাবার না খেয়ে ফেলি, অভ্যাস না হয়ে যাই। এটার জন্য সে একটা প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে কাজ করে। এটা রেগুলেশন অফ সিক্রেশন কি? যে আমরা দেখেছি যে কোলেসিস্টোকাইনিন মেনলি কী করে, সে হচ্ছে ডাইজেস্টিভ জুস, যেটাতে এনজাইম রিচ ডাইজেস্টিভ প্যাঙ্ক্রিয়াটিক জুস, যেখানে এনজাইম রিচ মানে কি ডাইজেস্টিভ এনজাইম অনেক বেশি থাকে যে প্যাঙ্ক্রিয়াটিক সিক্রেশনে বা ইকবলিক প্যাঙ্ক্রিয়াটিক সিক্রেশন যেটা, সেইটার সিক্রেশনটাকে কোলেসিস্টোকাইনিন বাড়িয়ে দেয়। তো ডাইজেশনের প্রয়োজন কখন পড়বে? যখন হচ্ছে গিয়ে বেশি বেশি
ফুড আসবে, তাই না? যেমন ফ্যাটি ফুড, প্রোটিন ফুড, এগুলা যখন আসবে তখন তো আমার ডাইজেশনের প্রয়োজনীয়তাটাও বেশি বেড়ে যাবে, এবং যে কারণে তখন আমার অনেক বেশি এনজাইমের প্রয়োজন হবে, যার কারণে তখনই হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমার ডিউডেনামে এবং জেজুনামে যে আই সেল আছে সেটা স্টিমুলেটেড হবে, এবং সেখান থেকে কোলেসিস্টোকাইনিন, প্যানক্রিয়াসাইমিন বা সিসিকে সিক্রেশনটা বেড়ে যাবে, এবং সে তারপরে হচ্ছে এনজাইম রিচ প্যানক্রিয়াটিক জুস সিক্রেশন করবে। একই সাথে সে গল ব্লাডারেরও কন্ট্রাকশন করে সেখান থেকে বাইলও সিক্রেশন করবে। কেন? কারণ হচ্ছে গিয়ে এই যে ফ্যাট বা ফ্যাটি সাবস্টেন্স সেগুলা কিন্তু নর্মালি ডাইজেশন যে আমরা বলি অ্যাকচুয়ালি এগুলো সবগুলোই প্রসেসটা কি, কেমিক্যাল প্রসেসটা হচ্ছে হাইড্রোলাইসিস, মানে পানির অণুর সাহায্যে খাবারের যে কেমিক্যাল বন্ডগুলো সেগুলোকে ভেঙে ফেলা, সেটাকে বলা হয় হাইড্রোলাইসিস। কিন্তু ফ্যাট যে সে হচ্ছে লিপিড, আর তেলে আর জলে কখনো মিশতে চায় না, তো স্বাভাবিকভাবেই হচ্ছে গিয়ে হাইড্রোলাইসিস, ফ্যাটি ফুডকে হাইড্রোলাইসিস করাটা, পানির সাথে মিশিয়ে এটাকে ভাঙাটা একটু কঠিন। এই কারণে হচ্ছে ফ্যাটি ফুডের জন্য আরেকটা জিনিসের প্রয়োজন হয়, সেটাকে বলে ইমালসিফিকেশন, মানে হচ্ছে গিয়ে খাবারগুলোকে ভেঙে ছোট ছোট টুকরো করে ফেলা, যার কারণে কি হয় যে এই যে খাবারের অণুগুলা, ফ্যাটের যে অণুগুলা সেগুলোর মধ্যেকার যে অ্যাট্রাকটিভ ফোর্স বা এগুলার যে সারফেস টেনশন সেটা হচ্ছে গিয়ে কমে যায়, এবং হাইড্রোলাইটিক যে ডাইজেস্টিভ এনজাইমগুলা সেগুলো হচ্ছে মানে ফ্যাটের ডাইজেস্টিভ এনজাইম কি লাইপেস, তো এইগুলো হচ্ছে কি ইজিলি তখন তোমার এই ফ্যাটি ফুডের উপরে কাজ করতে পারে। তো এই কাজটাই হচ্ছে গিয়ে বাইল করে। বাইল হচ্ছে গিয়ে সারফেস টেনশন রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে বা ইমালসিফাইং এজেন্ট হিসেবে কাজ করে, এবং এই বাইল সিক্রেশনটাও যেহেতু কোলেসিস্টোকাইনিন বাড়িয়ে দেয়, এবং যেটা কিনা ফ্যাট ডাইজেশনের জন্য খুব প্রয়োজন, এই জন্য ফ্যাটি ফুড এবং ফ্যাটি ফুডও যদি কোনো কারণে তোমার স্টমাকে আসে কোলেসিস্টোকাইনিন সিক্রেশনটা অটোমেটিক্যালি বেড়ে যায়। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে কোলেসিস্টোকাইনিন আসলো এবং সে হচ্ছে এনজাইম রিচ প্যানক্রিয়াটিক জুস এবং বাইল সিক্রেশন বাড়িয়ে দিল, তো তোমার ফ্যাট আর প্রোটিনের ডাইজেশন বেশি বেশি হইতে থাকলো। তো যত বেশি ফ্যাট আর প্রোটিনের ডাইজেশন হইতে থাকবে, এই ফ্যাট আর প্রোটিনের যে ডাইজেস্টিভ এন্ড প্রোডাক্টগুলো এইগুলো আবার হচ্ছে কি কোলেসিস্টোকাইনিনের সিক্রেশন বাড়ায় দেয়। তো যখন ইনিশিয়েটিং স্টিমুলাস সেম জিনিসটাই আবার রিপিট করে, সেটাকে আমরা বলি পজিটিভ ফিডব্যাক। তো এখানে একটা সর্ট অফ পজিটিভ ফিডব্যাক হয় যে বেশি বেশি কোলেসিস্টোকাইনিন আসলো, বেশি বেশি প্রোটিন ফ্যাট ডাইজেশন হইলো, সেগুলোর ডাইজেস্টিভ প্রোডাক্টগুলো আবার বেশি করে কোলেসিস্টোকাইনিনের সিক্রেশন করলো, একটা সর্ট অফ পজিটিভ ফিডব্যাক হচ্ছে এখানে। তো ফাইনালি যখন এই প্রোডাক্টস অফ ডাইজেশনগুলো তোমার হচ্ছে গিয়ে লোয়ার জিআইটিতে চলে যাবে, তখন হচ্ছে গিয়ে কোলেসিস্টোকাইনিন রিলিজের জন্য একটা এনজাইম, একটা পেপটাইড লাগে, এটাকে বলে কোলেসিস্টোকাইনিন রিলিজিং পেপটাইড। সেটা হচ্ছে কি আলটিমেটলি এটা নিজেও কিন্তু একটা প্রোটিন জাতীয় পেপটাইড, মানে হচ্ছে কি এটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়েছে, তো এটাও একটা মানে প্রোটিন জাতীয়ই কেমিক্যাল সাবস্টেন্স। তো এটা হচ্ছে আলটিমেটলি প্রোটিওলাইটিক এনজাইম দিয়ে ডিস্ট্রয় হয়ে যাবে এবং কোলেসিস্টোকাইনিন সিক্রেশনটা কমে যাবে। এখন আমরা আসি হচ্ছে সিক্রেটিন। সিক্রেটিনের ফাংশন কি? এটাও হচ্ছে গিয়ে পেপসিন সিক্রেশন বাড়ায়। এটার মেইন কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি হাইড্রোলাইটিক প্যানক্রিয়াটিক সিক্রেশন বা প্যানক্রিয়াটিক বাইকার্বনেট সিক্রেশনটা বাড়িয়ে দেয়, এবং সে বিলিয়ারি যে বাইকার্বনেট সিক্রেশন সেটাও বাড়িয়ে দেয়, এবং এটাও এক্সোকাইন প্যানক্রিয়াসে গ্রোথ করে, এবং এটা গ্যাস্ট্রিন ডিলেজ এবং গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনকে ইনহিবিট করে। তো যেহেতু এটা পেপসিন এবং হচ্ছে গিয়ে বাইকার্বনেট সিক্রেশন বাড়িয়ে দেয়, তাহলে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারতেছি যে কোন সময় হচ্ছে গিয়ে এই সিক্রেটিনের সিক্রেশনটা বেশি হবে, যখন হচ্ছে প্রোটিন অর্থাৎ যেটার জন্য পেপসিন প্রয়োজন, আর অ্যাসিড কন্টেইনিং মানে অ্যাসিডিক ফুড যেগুলা সেগুলা মানে যেটাকে নিউট্রালাইজ করার জন্য বাইকার্বনেটের প্রয়োজন, তখনই হচ্ছে গিয়ে তোমার এই ধরনের খাবার যখনই আসবে আর কি, তখনই হচ্ছে গিয়ে আমাদের যে এস সেল থাকবে ডিউডেনাম, জেজুনাম এবং আইলিয়ামে, সেটা হচ্ছে স্টিমুলেটেড হবে এবং সেখান থেকে সিক্রেটিন সিক্রেশন হবে, এবং সিক্রেটিন সিক্রেশন হয়ে হচ্ছে কি অ্যাসিডিক ফুডটাকে নিউট্রালাইজ করবে বাই ইনক্রিজিং বাইকার্বনেট সিক্রেশন, এবং সে কিছু পরিমাণ পেপসিনও সিক্রেশন করে, এটা আমাদের প্রোটিন ডাইজেশনে হেল্প করবে। তো যাই হোক, এখন হচ্ছে কাইমের অ্যাসিডিটি কমে গেল, যেহেতু আমি আগেই বলেছি সিক্রেটিনের মেইন কাজটা হচ্ছে বাইকার্বনেট সিক্রেশন করা, তাই আমরা এটার উপরে বেশি ফোকাস দিচ্ছি।
তো বাইকার্বনেট সিক্রেশন বেড়ে গেলে কাইমের অ্যাসিডিটি কমে গেল, যেটা নিউট্রালাইজ হয়ে গেল। এখন এটা যদি নিউট্রালাইজ হয়ে যায় তাহলে এইটা সিক্রেশনের জন্য যে স্টিমুলেটিং ফ্যাক্টর ছিল, অর্থাৎ হচ্ছে কি অ্যাসিড রিচ ফুড বা অ্যাসিডিক ফুড, সেটা তো আর থাকলো না, কারণ এটা নিউট্রালাইজ হয়ে গেছে। তখন অটোমেটিক্যালি সিক্রেশনটা আবার নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে কমে যাবে। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি জিআইটির যে এন্ডোক্রাইন কন্ট্রোল বা হরমোনাল কন্ট্রোল। আরও অনেক ধরনের হরমোন আমরা একটু আগে দেখেছি, মোটিনিন আছে, সোমাটোস্ট্যাটিন আছে, ভিআইপি, জিআইপি, অনেকগুলোই আছে। আমরা ইন ডিটেলসে এখানে 3টা আলোচনা করলাম, যে 3টা আমাদের জন্য বেশি প্রয়োজন। এখন আমরা হচ্ছে গিয়ে এটার সাথে এই যে নিউরাল কন্ট্রোল অফ জিআইটি যেটা আমরা পড়েছিলাম, সেটার সাথে কিছু অ্যাসোসিয়েটেড প্যাথোলজিক্যাল কন্ডিশন আছে বা ক্লিনিক্যাল কন্ডিশন আছে, এগুলো আমরা একটু বলবো। এর মধ্যে একটা হচ্ছে অ্যাকালাসিয়া কার্ডিয়া। এটা কি? এটা হচ্ছে স্টমাকের একটা মোটর ডিসঅর্ডার, যেখানে কি হয় যে ইসোফেগাসের আমরা জানি দুটো স্ফিংক্টার থাকে, এটা হচ্ছে আপার, এটা হচ্ছে লোয়ার। আপারটা দিয়ে হচ্ছে গিয়ে ফেরিংস থেকে ইসোফেগাসে খাবার আসে, আর লোয়ারটা দিয়ে ইসোফেগাস থেকে স্টমাকে খাবার চলে যায়। তো স্টমাকে যদি খাবার যেতে হয় ইসোফেগাস থেকে, তাহলে প্রথম শর্তটা কি? ইসোফেগাসের মাসলের কন্ট্রাকশন হইতে হবে, অর্থাৎ সেখানকার পেরিস্টালসিস হইতে হবে, এবং একই সাথে তোমার ইসোফেগাসের যে এবং স্টমাকের মাঝখানের যে দরজাটা বা স্ফিংক্টারটা, সেটাকে খুলে যেতে হবে, সেটাকে রিল্যাক্স করতে হবে, তাহলেই হচ্ছে ইসোফেগাস থেকে খাবারটা তোমার স্টমাক পর্যন্ত গিয়ে পৌঁছবে। কিন্তু এই জিনিসটা আবার কিসের উপর ডিপেন্ড করে? আমরা একটু আগে দেখেছি মায়োএন্টেরিক প্লেক্সাসের অ্যাক্টিভিটির উপর বা এন্টেরিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভিটির উপর। তো দেখা যায় যে এই যে ডিসঅর্ডার, সেখানে কি হয়, তাদের যে মায়োএন্টেরিক প্লেক্সাসটা থাকে সেটা ডেফিসিয়েন্ট থাকে, সেটা ঠিকমতো ডেভেলপমেন্ট হয় না। যার কারণে দেখা যায় যে মায়োএন্টেরিক প্লেক্সাস না মানে কম ডেভেলপ হওয়ার কারণে মায়োএন্টেরিক প্লেক্সাসের অ্যাক্টিভিটিও কমে যায়, অর্থাৎ যখন ইসোফেগাস থেকে স্টমাকে যাওয়ার কথা খাবারের, তখন ইসোফেগাসের দরজাটা খুলতে চায় না, স্ফিংক্টারটা রিল্যাক্স করতে পারে না সোয়ালোইংয়ের সময়, যার কারণে ইসোফেগাসের মধ্যে খাবারটা থেকে যায়, এবং ইসোফেগাসটা এরকম খাবার জমতে জমতে ম্যাসিভলি ডাইলেটেড হয়ে যায়। কারণ একে তো হচ্ছে খাবার জমছে, তার উপরে আমরা আরেকটা কাজ বলেছি যে ইসোফেগাসের যে মাসলের যে কন্ট্রাকশন, সেটাও কিন্তু মায়োএন্টেরিক প্লেক্সাসের উপর ডিপেন্ড করে। সো এখানে কিন্তু মায়োএন্টেরিক প্লেক্সাস এফিশিয়েন্ট থাকার কারণে একটা হচ্ছে গিয়ে স্ফিংক্টার রিল্যাক্স করতে পারছে না, খাবার বেরোতে পারছে না, আরেকটা হচ্ছে গিয়ে ইসোফেগাসের মাসলের কন্ট্রাকশন কিন্তু প্রপালসিভ মুভমেন্টটাও কিন্তু ঠিকমতো এখানে হচ্ছে না, টোনও কিন্তু এখানে কমে গেছে, যার কারণে দেখা যাবে ইসোফেগাসটা ম্যাসিভলি ডাইলেটেড হয়ে যাবে, এবং এখানে অনেক খাবার জমা হয়ে থাকবে। এবং খাবার যদি এখানে কোনো জায়গায় জমা হয়ে থাকে, স্বাভাবিকভাবে আমরা যদি বাসায় খাবার ফেলে রেখে দিই, সেটা বাসি হয়ে যাওয়ার পরে কী হয়, সেখানে ব্যাকটেরিয়ার গ্রোথ হয় এবং সেটা পচে যায়। তো এখানেও সেম জিনিস হবে, ইসোফেগাসের মধ্যে খাবার জমতে জমতে দেখা যাবে সেই খাবারগুলো ইনফেক্টেড হয়ে গেছে এবং পুট্রিফাইড হয়ে গেছে, এবং এই পুট্রিফিকেশন বা ইনফেকশন আলটিমেটলি ইসোফেগাসের মধ্যেও ছড়ায় যাবে, এবং যার কারণে হচ্ছে কি এইখানে যদি বেশি দিন ধরে এটা থেকে যায়, ট্রিটমেন্ট ইমিডিয়েটলি না করা হয়, সেটা হচ্ছে ইসোফেগাসের যে লেয়ারগুলো সেগুলো ক্ষয়ে যেতে পারে, সেটাকে বলা হয় আলসারেশন, এবং হচ্ছে কি এখানে প্রচণ্ড রকমের পেইন হবে। স্বাভাবিকভাবেই যদি এখানে আলসারেশন হয়, তাহলে এখানে পেইন হওয়াটাই স্বাভাবিক। এবং হচ্ছে গিয়ে তারপরে কি হবে যে ইভেন এটা যদি আলসারেশন থাকা অবস্থাতেও যদি এটা ট্রিটমেন্ট না, তাহলে একদম ছিঁড়েই যাবে, সেটাকে বলা হচ্ছে রাপচার, ঠিক আছে, এবং পার্সন মারাও যেতে পারে। যেটা আগে বলেছিলাম প্যাথোফিজিওলজি, যেখানে কি হয়, মায়োএন্টেরিক প্লেক্সাসটা লোয়ার 2/3 অফ দ্য ইসোফেগাসে ডেফিসিয়েন্ট থাকে, উপরের 1/3 থাকলেও লোয়ার 2/3 থাকে না, যার কারণে এই জায়গার ইসোফেগাসের মাসলগুলোও কন্ট্রাক্ট করতে পারে না এবং স্ফিংক্টারটাও রিল্যাক্স করতে পারে না, যার কারণে হচ্ছে কি এখানে তোমার খাবারগুলো জমা হয়ে যেতে থাকে। এবং এখানে শুধু তাই না, এখানে নাইট্রিক অক্সাইড, যেটা একটা ভ্যাসোডাইলেটর, এবং ভিআইপি ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড, যেটা একটু আগে আমরা দেখেছি এটা লোকাল হরমোন সিক্রেশন, এই দুটোর সিক্রেশনও এখানে হচ্ছে গিয়ে তোমার ডেফিসিয়েন্ট থাকে এই ক্লিনিক্যাল কন্ডিশনে। তো এটা ট্রিটমেন্ট কি? এটাকে নিউম্যাটিক ডায়ালেশন করা যায়, এটার ভিতরে একটা আর্টিফিশিয়াল বেলুন ঢুকিয়ে দেওয়া যায়, মায়োটমি করা যায়,
যেহেতু নিজে থেকে রিল্যাক্স করতে পারতেছে না স্ফিংটার, দরজা যেহেতু নিজে থেকে খুলতেছে না, আমরা আর্টিফিশিয়ালি এটাকে মাসল কেটে এটাকে রাস্তা করে দিতে পারি খাবার যাওয়া। এবং বটুলিনাম টক্সিন, এটা হচ্ছে কি একটা প্যারালাইটিক এজেন্ট, এটা দিয়ে আমরা স্ফিংটারকে রিল্যাক্স করাইতে পারি। তো এইগুলো হচ্ছে কি ট্রিটমেন্ট অপশন একালেশিয়া কার্ডিয়ার। আরেকটা যে কমন কন্ডিশন, যেটা হচ্ছে পেডি সার্জারিতে খুব কমন পাওয়া যায়, পেডি সার্জারি ডিপার্টমেন্টে বাচ্চাদের হয়ে থাকে এটা হচ্ছে হার্শপ্রাং ডিজিজ বা কনজেনিটাল মেগাকুলন বা গ্যাংলিওনিক মেগাকুলন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি জেনেটিক একটা ডিসঅর্ডার। এটার মধ্যে কি হয়, কোলনিক যে মোটিলিটি সেটা হচ্ছে অ্যাবনর্মাল থাকে, কোলনের যে পেরিস্টালসিস সেটা ঠিকমতো হয় না। কোলনের যে পেরিস্টালটিক বা লার্জ ইন্টেস্টাইনের যে পেরিস্টালটিক মুভমেন্ট বা প্রপালসিভ মুভমেন্ট সেটাকে বলা হয় মাস মুভমেন্ট, এবং মিক্সিং মুভমেন্টকে বলা হয় অস্ট্রিয়েশন। তো এই পেরিস্টালটিক মুভমেন্ট বা মাস মুভমেন্টটা ঠিকমতো হয় না। তো পেরিস্টালসিস যদি না হয়, স্বাভাবিকভাবেই লার্জ ইন্টেস্টাইনের কন্টেন্টগুলো প্রপালশন হইতে পারবে না, অর্থাৎ বের হয়ে যেতে পারবে না, যার কারণে তারা এখানে জমা হয়ে থাকবে এবং কোলনটা অনেক বেশি ডাইলেটেড হয়ে যাবে, যেটার নাম আমরা দিয়েছি মেগাকুলন। এবং এই মানে কি কোলনের কন্টেন্ট কি ফিসেস, তাই না? তো ফিসেস জমা হয়ে থাকবে, জমা হইতে হইতে কোলনটা মেগাকুলন হয়ে যাবে। তো এটা প্যাথোজেনেসিস কেন এটা হয়, এখানে হচ্ছে কি অ্যাকচুয়ালি একই ঘটনা, যে এখানে হচ্ছে তোমার মায়ান্টারিক এবং মেইজনাস প্লেক্সাসের ডেফিসিয়েন্ট থাকে বা কনজেনিটাল একদম অ্যাবসেন্সই থাকে। কারণ ডেভেলপমেন্টালি যখন তোমার এই মায়ান্টারিক বা মেইজনাস প্লেক্সাসগুলো ডেভেলপ হয়, সেটার জন্য পেলভিক রেক্টাল রিজিয়নে তোমার গ্যাংলিওনিক সেলগুলার হচ্ছে গিয়ে মুভমেন্ট হইতে হয়, ক্রেনিওকাউডাল ডিরেকশনে মুভমেন্ট হতে হয়, যেটা হচ্ছে গিয়ে আমরা ওই তোমরা এমব্রায়োলজিতে পড়েছো। তো এই গ্যালিওনিক সেলগুলার মুভমেন্ট হয়ে এই রিজিয়ন পর্যন্ত পৌঁছাইতে পারে না, যার কারণে এই রিজিয়নে মায়ান্টারিক এবং মেজনাস প্লেক্সাসও পেলভিক রেক্টাল রিজিয়নে ডেভেলপ হইতে পারে না, যার কারণে হচ্ছে গিয়ে তোমার এই জায়গায় মায়ান্টারিক এবং মেজনাস প্লেক্সাসের ডেভেলপমেন্ট হয় না, এবং হচ্ছে গিয়ে তোমার পেরিস্টালসিসও হয় না, স্ফিংটারের রিল্যাক্সেশনও হয় না, যার কারণে হচ্ছে ফিসাসগুলো জমা হইতে হইতে এটা হচ্ছে মেগাকুলন হয়ে যায়। এই কথাগুলো এখানে বলা হয়েছে যে নিউরাল ক্রেস্টাল সেলগুলো ক্রেনিওস্যাক্রাল মুভমেন্ট করতে পারে না। এবং এখানে জেনেটিক ডিসঅর্ডার কেন বলেছি, কারণ এই সমস্ত ঘটনার পিছনের কারণ কি, কারণ হচ্ছে গিয়ে এন্ডোথেলিন বি রিসেপ্টর এখানে মিউটেশন হয়ে যায়, ঠিক আছে? তো এটার কারণে কি হবে, ফিসাস যদি জমা হয়ে থাকে, স্বাভাবিকভাবেই অ্যাবডোমেনটা মেগাকুলন কুলন বড় হয়ে যাবে, মানে অ্যাবডোমেন বড় হয়ে যাবে, এবং হচ্ছে গিয়ে তার একটা সবসময় ক্লান্তি অনুভব করবে, ল্যাসিটিউড, যদি স্বাভাবিকভাবে স্টুল পাস না করে তার একটা বমির ভাব করবে, নশিয়া করবে। এবং দেখা যায় যে 3 সপ্তাহ 1 সপ্তাহ পরে পরে বাচ্চা একবার অনেক কষ্টে ডেফিকেট করে। তো এটার ট্রিটমেন্টটা কি, গ্যাংলিওনিক যে পোর্শনটা সেটাকে হচ্ছে কেটে ফেলে দিয়ে তারপরে বাকি অংশটাকে জোড়া লাগাই দেওয়া হয় অ্যানাস্টোমোসিসের মাধ্যমে। এটা হচ্ছে এটা ট্রিটমেন্ট অপশন। সো এই ছিল মোটামুটি আজকের লেকচার। ধন্যবাদ সবাইকে।